শহরে হঠাৎই এক সিরিয়াল কিলারের আগমন ঘটে। খুন করার পর লাশের হাত কেটে সে বিভিন্ন জায়গায় রেখে আসছিল। ঠিক একইভাবে এক্স পুলিশ অফিসার ইন্দ্রার স্ত্রীকেও কেউ খুন করে ফেলে। তাই এবার ইন্দ্রা নিজেই নেমে পড়ে খুনির খোঁজে। কিন্তু সে তো ছিল অন্ধ। সে কিভাবে সেই খুনি পর্যন্ত পৌঁছাবে? সে কি পারবে তার স্ত্রীর খুনিকে খুঁজে বের করতে? সেটাই দেখবো আজকের গল্প ইন্দ্রাতে, যা শেষে রয়েছে এমন কিছু টুইস্ট যা আপনার মাথা ঘুরিয়ে দিবে। চলুন তাহলে আর দেরি না করে মূল গল্প শুরু করা যাক। শুরুতেই আমরা ইন্দ্রাকে দেখি। এক রাতে সে যখন তার ঘরে একা ঘুমিয়েছিল, তখন কারো চিৎকারের শব্দে তার ঘুম ভেঙে যায়। আর সেই চিৎকারের শব্দ ভেসে আসছিল তারই ঘরের ড্রয়িং রুম থেকে। এজন্য সে কিছুটা আতঙ্কিত হয়ে পড়ে, কারণ তার ফ্ল্যাটে আপাতত সে ছাড়া আর কেউ নেই। তাই সে বেশ ভয়ে ভয়ে ড্রয়িং রুমের দিকে এগিয়ে যায়। আর তখনই সে দেখতে পায় মেঝেতে একটা রক্তাক্ত লাশ পড়ে আছে। সেই লাশটা কার সেটা জানার জন্য সে লাশের মুখের দিকে তাকায়। আর তখনই সে আঁতকে ওঠে, কারণ সেই লাশটা তার নিজেরই ছিল। সে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছে, কিন্তু তা কি করে সম্ভব? মনে এই চিন্তা আসতে না আসতেই কেউ একজন পেছন থেকে তাকে ছুরি মেরে দেয়, যে জন্য সে সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ে। আর তখনই তার ঘুম ভেঙে যায়। অর্থাৎ সে এতক্ষণ ধরে দুঃস্বপ্ন দেখছিল। তাই এবার সে তার মুড রিফ্রেশ করার জন্য ড্রিঙ্ক করতে থাকে। এখান থেকে দৃশ্য পরিবর্তন হয়। ইন্দ্র তার স্ত্রী কায়ালের সাথে গাড়িতে করে যাচ্ছিল। সে কায়ালের সাথে কোনো গুরুত্বপূর্ণ কথা বলতে চাইছিল, কিন্তু কায়াল তাকে ইগনোর করে আর কানে ইয়ারফোন লাগিয়ে গান শুনতে থাকে। এরপর ইন্দ্রা তার অফিসে চলে যায়। সে একজন পুলিশ অফিসার। দেখা যায় সে কমিশনারের সাথে দেখা করতে যায়, কিন্তু সেখানেও তাকে অনেকক্ষণ বসিয়ে রাখা হয়। তবে কমিশনার তার সাথে দেখা করে না, যে জন্য সে খুবই বিরক্ত হয়ে যায়। আর সেখান থেকে একটা ক্লাবে চলে যায়। তার কোনো কিছুই ভালো লাগছিল না, তাই সে ড্রিঙ্ক করে বাড়ি ফিরে আসে। তবে বাড়ি ফিরে গেলেও দেখা যায় তার স্ত্রী কায়াল তার সামনে আসে না। আমরা এটাও দেখতে পাই যে তারা দুজন আলাদা ঘরে থাকে, যা থেকে এটা স্পষ্ট বোঝা যায় যে তাদের দুজনের মধ্যকার সম্পর্ক মোটেও ভালো যাচ্ছে না। ইন্দ্র রোজ কায়ালকে নিয়ে বের হলেও কায়াল তার সাথে কথা বলে না। আবার দেখা যায় সে রোজ কমিশনারের সাথেও দেখা করতে যায়, তবে ওই কমিশনারও তার সাথে দেখা করে না। এভাবেই কয়েকটা দিন কেটে যায়। আর আমরা জানতে পারি যে ইন্দ্রা পুলিশ অফিসার হওয়া সত্ত্বেও নিজেই আইন ভঙ্গ করেছে। সে ড্রিঙ্ক করে গাড়ি চালিয়েছে আর পুলিশের গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করেছে, যে জন্য তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। তাই সে চাকরি ফিরে পাওয়ার জন্য কমিশনারের সাথে দেখা করতে চায়, কিন্তু তার এই ভুলের জন্য তো এত তাড়াতাড়ি তাকে তার চাকরি ফিরিয়ে দেওয়া যাবে না। এই জন্য কমিশনার ইচ্ছে করেই তাকে ইগনোর করে। তবে এই সবকিছুর জন্য ইন্দ্রা বেশ মানসিক চাপে ভুগত। তাই সবকিছু সামলানোর জন্য বেশিরভাগ সময়ই সে ক্লাবে যেত, সেখানেই সময় কাটাতো আর ড্রিঙ্ক করত। একদিন রাতে দেখা যায় সে ক্লাব থেকে ফিরে প্রতিদিনের মতো ঘুমিয়ে পড়ে, কিন্তু পরদিন সকালবেলা সে ঘুম থেকে জাগলেও হুট করে চোখে দেখতে পারছিল না। সে তার চোখে সব অন্ধকার দেখছিল। এর কারণ সে জানতো না। সে তো কিছুই বুঝে উঠতে পারে না। অনেক বেশি আতঙ্কিত হয়ে পড়ে, যে জন্য কায়াল তাকে নিয়ে দ্রুত ডাক্তারের কাছে যায়। ডাক্তার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে আর এরপর জানায় যে তার চোখের অপটিক্যাল নার্ভ নষ্ট হয়ে গেছে। ডাক্তার আরো বলে, হয় এটা বংশগত কারণে হয়েছে, আর না হয় ইনফেকশনের জন্য। আর এই ইনফেকশন অনেক ক্ষেত্রে অতিরিক্ত মদ্যপান করার ফলে হয়। এখন যদি সে পুনরায় আবার তার চোখের আলো ফিরে পেতে চায়, তাহলে সেটা পেতে পারে। তবে কর্নিয়া ট্রান্সপ্ল্যান্ট করতে হবে। এর মাধ্যমেই সেটা ফিরে পাবে। আর চোখের আলো ফিরে পেতে হলে তাকে একজন ডোনার জোগাড় করতে হবে। তবে ততদিন পর্যন্ত তাকে যে এভাবেই থাকতে হবে। এইসব কথা শুনে ইন্দ্রা অনেক আপসেট হয়ে যায়। সে ভেতর থেকে একেবারে ভেঙে পড়ে, কারণ একেই তো তার চাকরি চলে গেছে, কায়ালের সাথেও সম্পর্ক তার ভালো যাচ্ছে না, তার উপর এখন সে অন্ধ হয়ে গেছে। এই সব কিছুর উপর সে খুবই বিরক্ত হয়ে যায়। তবে কায়াল তার এই কঠিন সময়ে তার পাশে দাঁড়ানোর চেষ্টা করে। যতই তাদের মধ্যে ঝামেলা থাকুক না কেন, সে এখন তার কাছে আসে তাকে সাহায্য করতে। কিন্তু ইন্দ্রা তাকে দূরে ঠেলে দেয় আর কোনো রকমে তার রুমে চলে যায়। এরপর আমাদের বানু নামের একজন লোককে দেখানো হয়। সে একটা সিনেমা হলে মুভি দেখছিল। সে খুবই এনজয় করে সেটা দেখছিল, কিন্তু তার পেছনের সিটে বসা দুজন কাপল অনেক বেশি কথা বলতে থাকে। আসলে পেছনে বসা লোকটা তার পার্টনারের সাথে রোম্যান্স করতে চাইছিল, কিন্তু মেয়েটি তা করতে দিতে চাইছিল না। এজন্যই তারা এই নিয়ে অতিরিক্ত কথা বলতে থাকে, যে কারণে বানুর মুভি দেখাতে খুবই ডিস্টার্ব হচ্ছিল। আর সে যখন ডিস্টার্ব ফিল করত বা রেগে যেত, তার হাত কাঁপতে থাকতো। সে তখন কোনো রকমে তার হাতকে কন্ট্রোল করে এবং ততক্ষণে সেই কাপলরা চলে যায়।
যে জন্য সে শান্ত হয়ে আবারও মুভি দেখতে থাকে। কিন্তু তখনই সেই লোকটির ফেলে যাওয়া ফোনে কল আসলে বানু এবার প্রচন্ড রেগে যায়, আর এবার সে নিজেকে আর কন্ট্রোলই করতে পারে না। যে জন্য সে ফোনটি নিয়ে সেই লোকটিকে খুঁজতে খুঁজতে ওয়াশরুমে চলে যায়, আর সেই লোকটির ফোন কমোডে ফেলে দিয়ে তাকে মারতে থাকে। তাকে মারতে মারতে সে লোকটিকে মেরেই ফেলে। বোঝাই যাচ্ছে এই বানু কতটা ভয়ঙ্কর। এখান থেকে দৃশ্য চলে যায় পরের দিন। একটা পাবলিক বাসে একটা কাটা হাত খুঁজে পাওয়া যায়। এই খবর পেয়ে পুলিশ অফিসার কালী এবং নারায়ণ দ্রুত সেখানে পৌঁছায়, কিন্তু তারা দুজনের কেউই বুঝতে পারছিল না খুনি কেন একটা কাটা হাত পাবলিক ট্রান্সপোর্টে রেখে যাবে। এরপর তাদের কাছে সিনেমা হল থেকে কল আসে। তারা তখন সেখানে গিয়ে সেই লোকটির লাশ খুঁজে পায়, যাকে গত রাতে বানু খুন করেছে। তারা দেখে সে লাশটিকে মেরে ঝুলিয়ে রাখা হয়েছে এবং তার হাতের কবজি নেই। এটা দেখে তারা সন্দেহ করে বাসে পাওয়া হাতটি হয়তো এই লাশেরই মিসিং হাত। তবে এই বিষয়ে পুরোপুরি শিওর হতে তাদেরকে ডিএনএ রিপোর্টের অপেক্ষা করতে হবে। এরপরই নারায়ণ দুজন ছেলেকে জিজ্ঞেস করে, যারা গতরাতে সিনেমা হলের ওয়াশরুমের বাইরে ঘোরাফেরা করছিল, যে তারা এই ব্যাপারে কিছু জানে কিনা। কিন্তু ছেলেগুলো বলে গতকাল থেকে তারা একই কথা বলছে যে তারা কিছুই দেখেনি। কিন্তু এরপরও সবাই তাদেরকে একই প্রশ্ন করে যাচ্ছে। কিন্তু নারায়ণ তো যে সে অফিসার নয়, সে খুবই রাগী অফিসার। তাই সে একটা ছেলেকে চড়ই মেরে বসে। তখনই তার পাশের জন গড়গড় করে বলে দেয় যে গতরাতে তারা ড্রিঙ্ক করেছিল, যে জন্য তারা সবকিছু না দেখলেও একজন চশমা পরা মোটা লোককে ওয়াশরুম থেকে বের হতে দেখেছিল। আর এতক্ষণ তারা পুলিশি ঝামেলা এড়ানোর জন্য মুখ খুলছিল না। তবে নারায়ণ তো জানতো যে কিভাবে কথা বের করতে হয়, তাই সে ঠিকই ছেলেগুলোর মুখ থেকে আসল কথা বের করে নিল। এরপর ছেলেগুলোর স্টেটমেন্ট অনুযায়ী তারা এখন সেই চশমা পরা মোটা লোককে খোঁজা শুরু করে, কারণ সিনেমা হলে কোনো সিসি ক্যামেরা নেই যেখানকার ফুটেজ দেখে তারা অনায়াসে খুনিকে ধরতে পারবে। এদিকে ইন্দ্রা যখন তার রুমে ছিল তখন সে অ্যাক্সিডেন্টের দিনের ভিশন দেখতে পায়, যেখানে সে ড্রিঙ্ক করে গাড়ি চালাতে গেলে অ্যাক্সিডেন্ট করে বসে। আর রাস্তায় থাকা লোকজন তার ভিডিও বানায়, কারণ সে নিজে একজন পুলিশ অফিসার হয়ে ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ করছিল। এই জন্যই তার চাকরিও চলে যায়। আর এই সব কিছু এখন তার চোখের সামনে ভেসে ওঠে। তার কানেও তখন বিভিন্ন শব্দ ভেসে আসে। হঠাৎ অন্ধ হয়ে যাওয়ার ফলে তার কান সেই শব্দগুলোকে নিতেই পারছিল না, যে জন্য তার অসহ্য যন্ত্রণা শুরু হয়। সে ছটফট করতে লাগে। তখনই তার হাতে লেগে একটা শোপিস পড়ে যায়, যার শব্দে কায়াল ছুটে আসে আর তাকে জড়িয়ে ধরে শান্ত করে। কায়াল আরো বলে সে তাকে দূরে ঠেলে দিতে চাইছে, কিন্তু অন্তত একজন ডোনার পাওয়া পর্যন্ত সে তার পাশে থাকতে চায়। যে কথা শুনে ইন্দ্রা বলে এ সব কিছুই তার ভুলের জন্য হয়েছে, তাই কায়াল চাইলেই তাকে ছেড়ে চলে যেতে পারে। সে তাকে কিছুই বলবে না, কারণ সে চায় না তার ভুলের মাসুল কায়াল দিক। কিন্তু কায়াল বলে গত 3 মাস তাদের মধ্যকার সম্পর্ক ভালো যাচ্ছে না ঠিকই, কিন্তু এতে শুধু ইন্দ্রার একার দোষ নেই, তারও দোষ আছে। সে তার কঠিন মুহূর্তে তার পাশে দাঁড়ায়নি। তবে সে এখন আর একই ভুল করবে না। সে ইন্দ্রার পাশে দাঁড়াতে চায়। সে তেমন ভাবেই জীবন কাটাতে চায় যেমনটা সে আগে ইন্দ্রার সাথে কাটাতো। সে ইন্দ্রার সাথে আবারও নতুন করে জীবন শুরু করতে চায়। ইন্দ্রাও তখন তার কথা মেনে নেয়, আর এভাবেই তাদের মধ্যকার দূরত্ব কেটে যায়। এরপর থেকে কায়াল ইন্দ্রার ঢাল হয়ে দাঁড়ায়। সে ইন্দ্রার জন্য রান্না করে, তাকে নিজ হাতে খাইয়ে দেয়, তার অনেক যত্ন নেয়। এমনকি সে রোজ ইন্দ্রাকে নিয়ে পার্কে হাঁটতেও বের হয়। ইন্দ্রা যাতে নিজে নিজে ঘরের ভেতর চলাচল করতে পারে, কায়াল সেই অনুযায়ী ইন্দ্রাকে ট্রেনও করতে থাকে। তখন আমাদের 3 বছর আগের একটি দৃশ্য দেখানো হয়, যেখানে একটা রেস্টুরেন্টে স্কুলের কিছু স্টুডেন্টরা কয়েক বছর পর রিউনিয়নে একত্রিত হয়। ইন্দ্রা তখন সেখানে কায়ালকে দেখে। সেই সময়ই তার অতীতের কথা মনে পড়ে যায়, যখন সেই স্কুলে পড়াকালীন সময়ে কায়ালকে পছন্দ করত, আর এই জন্য সেই স্কুলে থাকাকালীন কায়ালের পিছু পিছু ঘুরত। সে কায়ালকে প্রপোজও করতে চেয়েছিল, কিন্তু সেই সময় তার সাহস হয়নি কায়ালের সাথে কথা বলে ওঠার। কিন্তু এত বছর পর আবারও কায়ালকে দেখে তার মনে সেই ভালোবাসা আবারও জেগে ওঠে। তাই সে কায়ালের সাথে কথা বলতে গেলে কায়ালও তাকে চিনতে পারে। এরপর তাদের দুজনের মধ্যে কিছুক্ষণ কথাবার্তা হয়। ইন্দ্রা যেহেতু একজন পুলিশ অফিসার, সেহেতু সে কায়ালকে তার যে কোনো সমস্যায় তাকে জানাতে বলে। এভাবে আবারও তাদের মধ্যে বন্ধুত্ব শুরু হয়, যা ধীরে ধীরে ভালোবাসায় রূপ নেয়। কয়েক মাস পর ইন্দ্রা তার কিছু সেভিংস এবং বাবার ইন্স্যুরেন্সের টাকা দিয়ে তার আর কায়ালের জন্য একটা অ্যাপার্টমেন্টও ক্রয় করে। আর এর কিছুদিন পরই তারা দুজন বিয়েও করে নেয়। এরপর থেকে তারা বেশ সুখে শান্তিতেই ছিল। বর্তমানে কায়াল তার সবটা সময় ইন্দ্রার সাথে কাটায়। সে ইন্দ্রাকে নিয়ে ডেইলি চেক আপে যায়, কিন্তু ডাক্তার জানায় আপাতত কোনো ডোনার নেই এবং আগামী 1 বছর পর্যন্ত কোনো ডোনার পাওয়াও যাবে না। তাই তাদেরকে 1টা বছর অপেক্ষা করতে হবে।
এই কথা শুনে ইন্দ্রা একেবারে হতাশ হয়ে যায়। কায়াল তখন তাকে ভরসা দেয় আর বলে, একটা বছরই তো, অনায়াসেই কেটে যাবে, সে যেন চিন্তা না করে, সে তো তার পাশেই আছে। এরপরে তারা দুজন বাড়ি ফিরে আসে। কায়াল তখন দেখে ইন্দ্রার জন্য একটা চিঠি এসেছে, যে চিঠিটা থানা থেকে এসেছিল এবং সেখানে ইন্দ্রাকে ভলান্টারি রিটায়ারমেন্ট নেয়ার জন্য বলা হয়। যে কথা শুনে ইন্দ্রা বেশ কষ্ট পায়, সে যেন ভেতর থেকে ভেঙে পড়ে, কারণ একে একে তার জীবন থেকে সবকিছু হারিয়ে যাচ্ছে। তাই সে একটু রিফ্রেশ হওয়ার জন্য কায়ালকে বলে তাকে বাইরে নিয়ে যেতে। যে কথা শুনে কায়াল ইন্দ্রাকে নিয়ে বাইকে করে ঘুরতে বের হয়। এতে ইন্দ্রাও কিছুটা হালকা অনুভব করে। এরপর আমাদের বিদ্যা নামের একটা মেয়েকে দেখানো হয়, যে তার ফ্রেন্ড শালিনীকে কল করে জানায় তার বাড়ি ফিরতে কিছুটা লেট হবে, কারণ সে কোনো ক্যাব পাচ্ছে না, তাই সে লোকাল ট্রেনে করেই বাড়ি ফিরবে। এই বলে সে ট্রেনে ওঠার জন্য রেল স্টেশনে যায়, কিন্তু সে যখন সাবওয়েতে যায় তখন সে অনুভব করে কেউ একজন তার পিছু করছে, তাই সে কিছুটা ভয় পেয়ে যায়। আর তখনই সাবওয়ের সমস্ত লাইট অফ হয়ে যায়, আর এখান থেকেই দৃশ্য কাট হয়। এরপর আমাদের বিদ্যার লাশ দেখানো হয়, যার লাশ পুলিশ খুঁজে পেয়েছে, আর তার গলায়ও সিনেমা হলে খুঁজে পাওয়া লাশের মতো দাগ রয়েছে। ফরেন্সিক ডাক্তার জানায় এটা কোনো গ্যাংয়ের কাজ নয়, এটা একজন মানুষই করছে, আর যে খুনি সে মানসিকভাবে স্বাভাবিক নয়, কারণ মেয়েটি মারা যাওয়ার পরও সে তার শ্বাসরোধ করে রেখেছিল। আর সে একইভাবে এই মেয়েটিরও হাতের কবজি কেটে রেখেছে এবং তা একটা পাবলিক প্লেসে রেখে দিয়েছে, যেমনটা আগের কেসেও সে করেছে। অফিসার নারায়ণ ডক্টরকে জিজ্ঞেস করে খুনি কেন লাশের হাত কেটে তা পাবলিক প্লেসে রেখে আসছে, যার প্রশ্নের উত্তরে ডাক্তার জানায় যে সেই খুনি হয়তো একজন সিরিয়াল কিলার, যে সামনে আরো খুন করতে চলেছে। আর সিরিয়াল কিলাররা দু ধরনের হয়, এক যারা নিজেদেরকে আড়ালে রাখতে পছন্দ করে, আর দ্বিতীয় যারা চায় তাদেরকে নিয়ে আলোচনা হোক। টিভিতে নিউজে সবাই তাদের নিয়ে কথা বলুক, আর এই কিলারও হয়তো ঠিক তেমনটাই চাইছে, সেও চায় সবাই তাকে নিয়ে আলোচনা করুক। আর এজন্যই সে খুনের পর ভিকটিমের হাত পার কাটা অংশ পাবলিক প্লেসে রেখে আসে। আর যেহেতু ডাক্তার খুনির স্বভাব চরিত্র আর খুনের প্যাটার্ন দেখে নিশ্চিত করেছে যে সে একজন সিরিয়াল কিলার, এর মানে সে আরো খুন করবে, তাই নারায়ণ ডিপার্টমেন্টের সবাইকে অ্যালার্ট করে দেয় খুনিকে খোঁজার জন্য। এরপর আমাদের বানুকে দেখানো হয় যে খাবার খেতে খেতে নিউজ দেখছিল, আর নিউজে যখন তার করা খুনগুলোর কথা বলা হচ্ছিল তখন সে অনেক খুশি হয় এবং আয়নার সামনে গিয়ে জোরে জোরে হাসতে থাকে, কারণ তাকে নিয়ে আলোচনা হচ্ছে। এই বিষয়টা তাকে খুব আনন্দ দিচ্ছিল। পরের দৃশ্যে আমাদের ইন্দ্রা এবং কায়ালকে দেখানো হয়, তারা দুজনই বেলকনিতে দাঁড়িয়েছিল। তখন আকাশে মেঘের গর্জন শুনে ইন্দ্রা বলে বৃষ্টি আসতে চলেছে, সে ঘরে যেতে চায়, কিন্তু কায়াল তাকে যেতে দেয় না। সে ইন্দ্রাকে জিজ্ঞেস করে বৃষ্টি এলে সে কেন ভয় পায়, সে কেন বৃষ্টিকে অপছন্দ করে। তার প্রশ্নের উত্তরে ইন্দ্রা বলে এই বৃষ্টি তার মাকে তার থেকে কেড়ে নিয়েছে এবং তার বাবাও বৃষ্টির দিনেই মারা গেছে, তাই যখনই বৃষ্টি হয় তার জন্য অমঙ্গল হয়। কিন্তু কায়াল বলে এইসব কিছু না, সে যতক্ষণ তার পাশে আছে তার কোনো অমঙ্গল হবে না, আর সে তো তাদের ভবিষ্যতের কথা ভাবছে। কায়াল বাচ্চা নিতে চাইছিল, তাই সে ইন্দ্রাকে তার ইচ্ছার কথা জানালে ইন্দ্রা বলে একেই তার এই কন্ডিশন, কায়ালের একার পক্ষে ইন্দ্রা আর বাচ্চা এই দুজনকে সামলানো সম্ভব হবে না। কিন্তু কায়াল বলে সে পারবে, সে তাদের দুজনকেই সামলাতে পারবে, আর তার চেয়েও বড় কথা তাদের মধ্যে একটা বাচ্চা আসলে তাদের পরিবারও কমপ্লিট হবে। কায়ালের অধীর আগ্রহ দেখে ইন্দ্রাও তাকে আর বাধা দেয় না, সেও বাচ্চা নেয়ার জন্য রাজি হয়ে যায়। এরপর তারা রাতের খাবার খেয়ে শুয়ে পড়ে। ইন্দ্রা যখন ঘুমিয়েছিল তখন কায়াল রান্নাঘরে কাজ করছিল। তখনই তার মনে হয় তার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। তার মনে হতে থাকে অন্য রুম থেকে কারো হাঁটার শব্দ ভেসে আসছে, কিন্তু বাইরে থেকে আসা বাতাসের কারণে সেভাবে সে হয়তো ভুল শুনেছে, তাই সে জানালা লাগিয়ে দেয়। আর তখনই ঘরের সমস্ত লাইট অফ হয়ে যায়। সে সময় কিছু জিনিসপত্র পড়ার শব্দে ইন্দ্রার ঘুম ভেঙে যায়, তাই সে তার পাশে কায়ালকে না পেয়ে ড্রয়িং রুমে চলে আসে, যেখানে তার পায়ে ভাঙা প্লেটের অংশ লাগে। সে বুঝতে পারে কায়ালের কোনো বিপদ হয়েছে, তাই সে কায়ালকে চিৎকার করে ডাকতে থাকে আর একভাবে খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতেই একটা সময় সে অনুভব করে কায়াল তার পাশে ঝুলে আছে, অর্থাৎ কেউ তাকে খুন করেছে, যেটা বুঝতে পেরেই সে ভয়ে চিৎকার করে কাঁদতে থাকে। দৃশ্য চলে যায় পরের দিন সকালবেলা। পুলিশ ইন্দ্রার বাড়িতে আসে। অফিসার নারায়ণ দেখে কায়ালকেও বাকি দুটো লাশের মতো একই প্যাটার্নে মারা হয়েছে, অর্থাৎ তাদের সবার খুনি একই ব্যক্তি, আর সে আর কেউ নয়, সেই বানু। কিন্তু তারা এখনো কায়ালের কাটা হাতের অংশ কোথাও খুঁজে পায়নি। এরপর নারায়ণ ইন্দ্রার প্রতিবেশীদের সাথে কথা বলে আর জানতে পারে ইন্দ্রা আর কায়ালের
তাদের প্রতিবেশীদের সাথে কথাবার্তা হয় না, তারা নিজেদের কাজ নিয়েই ব্যস্ত থাকে। আর অনেকে তো নারায়ণকে ইন্দ্রার মাঝরাতে ড্রিঙ্ক করে বাড়ি ফেরা এবং কায়ালের সাথে তার দূরত্বের কথাও জানায়। সিসিটিভি ফুটেজ চেক করেও দ্বিতীয় কোনো ব্যক্তিকে সোসাইটিতে প্রবেশ করতে দেখা যায় না। তখন নারায়ণ খেয়াল করে সিসি ক্যামেরার একটা জায়গার কিছুটা অংশ দেখা যাচ্ছে না, তাই সে একজন কনস্টেবলকে সেই জায়গায় পাঠায়। কনস্টেবল সেখানে একটা ব্লাইন্ড স্পট খুঁজে পায়, যেটা দিয়ে খুব সহজে সোসাইটির ভেতরে প্রবেশ করা যায়। আর খুনিও ঠিক একই পথে সোসাইটির ভেতর প্রবেশ করেছে আর তার স্বীকার করেছে। এরপর নারায়ণ ইন্দ্রার সাথে কথা বলতে চাইলে ইন্সপেক্টর কালী জানায় ইন্দ্রা নিজেও একজন পুলিশ অফিসার এবং সে তার খুব ভালো বন্ধু, আর কয়েকদিন আগে সে তার দৃষ্টিশক্তিও হারিয়েছে। তখন নারায়ণ বলে সে তার ভালো বন্ধু আর ইন্সপেক্টর ছিল বলেই যে তাকে সন্দেহের তালিকা থেকে বাদ দেয়া হবে এমন কোনো কথা নেই। তখনই সেখানে ডিএসপি এসে নারায়ণকে তাড়াতাড়ি এই কেস শেষ করতে বলে, কারণ উপর থেকে অনেক প্রেশার আসছে, যে জন্য নারায়ণও বিরক্ত হয়ে যায়। কারণ সেই থানায় এসেছে মাত্র 1 মাস হয়েছে আর এখনই তাকে কাজের প্রেশার দেয়া হচ্ছে যে খুনিকে না ধরতে পারলে তাকে আবারও ট্রান্সফার করে দেয়া হবে। এখান থেকে দৃশ্য পরিবর্তন হয়। নারায়ণ ইন্দ্রাকে জিজ্ঞেস করে সে কায়ালের সাথে শেষ কবে কথা বলেছে। তখন ইন্দ্রা তাকে গত রাতের সমস্ত কথা খুলে বলে এবং জিজ্ঞেস করে যে খুনি তার বাড়িতে কিভাবে প্রবেশ করেছে। তখন নারায়ণ বলে যে খুনি একজন সিরিয়াল কিলার, সে এর আগেও 2টো খুন করেছে আর পুলিশ তাকে খুঁজছে। তাছাড়া ইন্দ্রাদের সোসাইটির একটা ব্লাইন্ড স্পট আছে যেখানে সিসি ক্যামেরা নেই, খুনি সে পথ দিয়েই তার বাড়িতে প্রবেশ করেছে। নারায়ণ আরো বলে ইন্দ্রা যেহেতু নিজেই বলেছে যে সে কোনো কিছু পড়ার শব্দে ঘুম থেকে জেগে উঠেছিল, তাই সেই বলুক খুনি কিভাবে তার বাড়িতে প্রবেশ করেছে। ইন্দ্রা বলে সে কিছু দেখেনি আর সে তো জানেও না কিছু। নারায়ণ তখন বলে তাকে দেখে তো মনে হচ্ছে না যে তার স্ত্রী মারা যাওয়াতে তার কোনো কষ্ট হচ্ছে। তখন ইন্দ্রা বলে কায়াল ছাড়া তার আপনার কেউ নেই, কায়ালই তার বেঁচে থাকার অনুপ্রেরণা। যবে থেকে সে তার দৃষ্টিশক্তি হারিয়েছে তবে থেকেই কায়াল তার আরো বেশি খেয়াল রাখত, তাই সে কেন কায়ালকে মারতে যাবে। অর্থাৎ সে বুঝতে পেরেছিল নারায়ণ তাকে সন্দেহ করছে। ইন্দ্রা তখন বলতে থাকে তার সামনে কেউ একজন তার ভালোবাসার স্ত্রীকে মেরে ফেলেছে আর সে বাড়িতে থেকেও কিছুই করতে পারেনি। এর থেকে বড় কষ্টের আর কি হতে পারে। সে কায়ালকে বাঁচাতে পারেনি, কিন্তু যে তার কায়ালকে মেরেছে সে তাকে কিছুতেই ছাড়বে না। নারায়ণ সেদিনকার মতো জিজ্ঞাসাবাদ শেষ করে যাওয়ার আগে কালীকে ইন্দ্রার স্টেটমেন্ট নিতে বলে, কারণ অন্ধ হলেও সে তাদের প্রথম প্রত্যক্ষদর্শী। এরপরে পুলিশ পোস্টমর্টেমের জন্য কায়ালের লাশ নিয়ে চলে যায়। পোস্টমর্টেম শেষে কায়ালের লাশ ফেরত দেয়া হলে কালী ইন্দ্রাকে নিয়ে কায়ালের শেষকৃত্য সম্পন্ন করে। ইন্দ্রার এই কঠিন সময়ে কালী তার পাশে দাঁড়ায়। কিছুদিন পর কালী ইন্দ্রার বাড়ি গিয়ে দেখে সে সোফায় বসে ধূমপান করছে। কালী তখন তাকে মুভ অন করতে বলে, কিন্তু ইন্দ্রা বলে যতক্ষণ না সে কিলার ধরা পড়ছে ততক্ষণ সে শান্তি পাবে না। কালী বলে পুলিশ ইনভেস্টিগেশন করছে, কিলার খুব শীঘ্রই ধরা পড়বে। কিন্তু ইন্দ্রা বলে সে পুলিশকে ভরসা করে না, সে নিজেই কেসের ইনভেস্টিগেশন করবে। কালী বলতে থাকে সে কিভাবে করবে, সে তো চোখে দেখতে পায় না। ইন্দ্রা তখন কালীকে হেল্প করতে বললে কালী বলে সে তাকে কিভাবে হেল্প করবে, একেই তো নারায়ণ সারাদিন তাদেরকে চাপের উপর রাখে। তখন ইন্দ্রা বলে সে তাকে সাহায্য না করলে সে একাই এই কেসের তদন্ত করবে। যে কথা শুনে কালী তাকে এই কেসের তদন্তে তাকে সাহায্য করতে রাজি হয়ে যায়। এরপর কালী ইন্দ্রাকে নিয়ে সিনেমা হলে যায়, যেখানে গান্ধী নামের একটা লোককেও সিনেমা হলের ওয়াশরুমে খুন করা হয়েছে। কিন্তু সেখানে কোনো সিসি ক্যামেরা না থাকায় কিলারকে ধরা সম্ভব হয়ে ওঠেনি। আর সেদিন গান্ধীর সাথে একজন মহিলাও ছিল। এরপর তারা দুজন সেই মহিলাটির সাথে দেখা করতে যায়, কিন্তু সেই মহিলাটি জানায় সে গান্ধীকে আগে থেকে চিনত না, সে টাকা দিয়ে গান্ধীর সাথে ঘনিষ্ঠ সময় কাটাতে গিয়েছিল আর এটা তার বিজনেস, এর বাইরে সে আর কিছুই জানে না। অর্থাৎ তারা সেই মহিলাটি থেকে কোনো প্রয়োজনীয় তথ্যই পায় না। এদিকে বানু আরো একটি মেয়েকে খুন করে আর ইন্দ্রারা বিদ্যার খুন হওয়ার জায়গা অর্থাৎ সেই সাবওয়েতে যায়, যেখানে কিছুক্ষণ ঘোরাফেরা করে তারা বিদ্যার ফ্রেন্ড শালিনীর সাথে দেখা করতে যায়, কারণ বিদ্যা শেষবার শালিনীর সাথেই কথা বলেছিল। ইন্দ্রার পর শালিনীকে জিজ্ঞেস করে বিদ্যার কি কোনো বয়ফ্রেন্ড আছে বা অন্য কোনো ফ্রেন্ড যার সাথে তার ঝগড়া বা কথা কাটাকাটি হয়েছিল। শালিনী বলে বিদ্যার খুব বেশি ফ্রেন্ড ছিল না, কিন্তু তার মৃত্যুর 1 সপ্তাহ আগে একজন লোক ট্রেনের মধ্যে বিদ্যাকে হ্যারাস করেছিল, যে জন্য বিদ্যা সেই লোকটিকে একটা চড় মেরে দেয় এবং ট্রেনে থাকা বাকি যাত্রীরাও সেই লোকটিকে ট্রেন থেকে বের করে দেয়। যে কথা শুনে কালী বলে সে তাদেরকে আগে কেন এই কথা বলেনি। শালিনী বলে সে বা পুলিশরা আগে তাকে এই ধরনের কোনো প্রশ্নই করেনি, যা শুনে কালী চুপ হয়ে যায়, কারণ সে বুঝতে পারে সত্যিই পুলিশ ইনভেস্টিগেশনে ঘাটতি আছে। তাই সে শালিনীকে জিজ্ঞেস করে সে
কি ওই লোকটির ব্যাপারে কিছু বলতে পারবে? শালিনী বলে সেই লোকটা দেখতে 40 থেকে 45 বছর বয়সী এবং সে মোটা, চশমাও পরে। সিনেমা হলে সে ছেলেগুলো একই কথা বলেছিল, অর্থাৎ তারা ঠিক পথেই যাচ্ছে। সবকিছু শুনে ইন্দ্রা শালিনীকে সেই লোকটির স্কেচ আঁকতে সাহায্য করতে বলে। এখান থেকে দৃশ্য পরিবর্তন হয়। বানুকে দেখা যায় সে একটা হোটেলে বসেছিল। তখনই একজন লোক আসে আর তার পাশে এসে বসে। সে তার লোকের অনেক প্রশংসা করে। সে কথায় কথায় বানুকে খাবার অর্ডার দিতে বলে। বানু তখন খাবার অর্ডার দেয় আর লোকটিকে অ্যাডভান্স টাকা দিয়ে দেয়। কিন্তু অনেকক্ষণ হয়ে গেলেও সেই লোকটি বানুকে খাবার পরিবেশন করে না। তখন বানু বুঝতে পারে সে হোটেলে একজনই ওয়েটার আছে আর তার থেকে যে টাকা নিয়েছে সে আসলে একজন ফ্রড। তাই সে বাইরে গিয়ে সেই লোককে খুঁজে বের করে আর তার টাকা ফেরত চায়। কিন্তু সেই লোকটি তখন তার টাকা দিয়ে মদ কিনে খাচ্ছিল। তাই সে বানুকে টাকা ফেরত না দিয়ে উল্টো তাকে ড্রিঙ্ক অফার করে। এই কথা শুনেই তো বানু খুব রেগে যায় আর সাথে সাথে তার মাথায় বোতল ভাঙে, যে জন্য তাকে গ্রেফতারও করা হয়। এরপর দেখা যায় কালী হেড কনস্টেবল মূর্তিকে বানুর দায়িত্ব দিয়ে চলে যায় আর মূর্তি বানুকে তার নাম জিজ্ঞেস করে। তখন সে তার নাম জানায় যে তার নাম বানু, যে জন্য মূর্তি তার নাম নিয়ে হাসাহাসি করে আর বলে তার নাম মেয়েদের মতো। এই কথা শুনে বানু খুবই রেগে যায় আর তার দিকে কড়মড় করে তাকায়। মূর্তির তার এই চাহনি পছন্দ হয় না, কারণ একেই সে যাকে মেরেছে সে একজন এমপির গাড়ির ড্রাইভার, তার উপর থানায় এসে চোখ বড় বড় করে তাকাচ্ছে। এই জন্য মূর্তি বানুকে ধরে মারধর করে আর সারা রাত তাকে হাঁটু গেড়ে বসিয়ে রাখে। এখান থেকে দৃশ্য চলে যায় পরদিন সকালবেলা। সে তখন বানুকে ছেড়ে দিলেও বানু তো প্রতিশোধ নেওয়ার জন্য থানার বাইরেই অপেক্ষা করতে থাকে। আর অপেক্ষা করতে করতে একটা সময় রাত হয়ে যায়। এদিকে শালিনীর সাহায্যে কালী এবং ইন্দ্রা একজন স্কেচ আর্টিস্ট দিয়ে বানুর একটা স্কেচ তৈরি করে। আর কালী যখন সেই স্কেচ দেখে সে খুব ভালো করেই বুঝতে পারে যে গতকাল বানুকেই তারা গ্রেফতার করেছে। এটা দেখে সে তাড়াতাড়ি করে হেড কনস্টেবল মূর্তিকে কল করে আর বলে বানুই হলো সেই সিরিয়াল কিলার যাকে তারা খুঁজছে। ততক্ষণে মূর্তি বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিল, কিন্তু সে আবারও বানুকে ধরার জন্য থানার উদ্দেশ্যে রওনা দেয়। তবে পথিমধ্যে বানু তার উপর আক্রমণ করে বসে, কারণ মূর্তি তার নাম নিয়ে হাসাহাসি করেছিল, যা তার মোটেও পছন্দ হয়নি। মূর্তি তখন কোনো রকমে বানুর থেকে পালিয়ে একটা বিল্ডিং এর ভেতর গিয়ে আশ্রয় নেয় আর সাথে সাথে কালীকে কল করে, তাকে সবকিছু খুলে বলে। কালী আর ইন্দ্রা তখন সেখানে চলে আসে আর মূর্তিকে খুঁজতে থাকে। ইন্দ্রা কোনো রকমে সেই বিল্ডিং এর ভেতর প্রবেশ করলে আহত মূর্তি তার কাছে সাহায্য চায়। ততক্ষণে বানু সেখানে চলে আসে। ইন্দ্রা তখন তার কথা এবং পায়ের আওয়াজ শুনে তার অবস্থান বুঝতে পারে আর এরপরই সে তার উপর আক্রমণ করে। বানুও বুঝতে পারে ইন্দ্রা চোখে দেখে না, তাই সে ইন্দ্রকে চালাকির সাথে আক্রমণ করতে থাকে। কিন্তু ইন্দ্রা কোনো রকমে তার সাথে ফাইট করে যায় আর একটা সময় সে বানুকে কাবু করে ফেলে। ততক্ষণে বাকি পুলিশ ফোর্স সেখানে চলে আসে আর বানুকে গ্রেফতার করে নেয়। আসলে ইন্দ্রা চোখে না দেখলেও সে তো একজন পুলিশ অফিসার ছিল, তাই সে তার সেই এক্সপিরিয়েন্স দিয়েই আজ বানুকে কাবু করেছে। এরপরে নারায়ণ থানায় এসে কালীকে বকা দেয় আর বলে সে যখন জানতে পেরেছে বানুই সেই কিলার, তাহলে সে কেন তাকে কল করেনি। তখন ইন্দ্রা বলে সে বানুকে ধরেছে, তাই বানু যেন কিছুতেই ছাড়া না পায়, কারণ সে তার স্ত্রীকে মেরেছে। এরপর নারায়ণ বানুকে জিজ্ঞাসাবাদ করতে থাকে। সে বানুকে কিছু ভিকটিমের ছবিও দেখায়। তখন বানু বলে সে তো 4 জনকে খুন করেছে, 5 জনের ছবি কেন তাকে দিয়েছে? আর সে তো শুধু 4 জনকেও নয়, সে 28 জনকে খুন করেছে, তাদের ছবি কোথায়? যে কথা শুনে সবাই অবাক হয়ে যায়। তখন বানু বলে সে ছোটবেলায় তার ম্যাথ টিচারকে খুন করেছিল, কারণ তার টিচার তাকে মেরেছিল। এরপর সে তার এক বন্ধুকে মেরেছে যে তাকে ধমক দিয়েছিল। এরপর তার ভাইয়ের গার্লফ্রেন্ডকে, ওয়াচম্যানকে, এভাবে সে 28টা খুন করেছে আর কেউ জানতেই পারেনি। কিন্তু শেষের 4টা খুনের পর সে তাদের হাত কেটে পাবলিক প্লেসে রেখে এসেছে আর সবাই এই নিয়ে আলোচনা করছে দেখে তার অনেক ভালো লেগেছে। সে অনেক বেশি খুশি হয়েছে। যে কথা শুনে নারায়ণ বলে তার কি মাথায় সমস্যা আছে, সে কেন এতগুলো খুন করেছে? তখন বানু বলে যদি কেউ তাকে বিরক্ত করে আর তাকে নিয়ে হাসাহাসি করে তখন তার হাত কাঁপতে থাকে, আর তাই সে ওই লোককে ছেড়ে দেয় না, সে যেই হোক না কেন। এই কথা শুনে নারায়ণ রেগে মেগে রেকর্ডিং অফ করে আর বানুকে আচ্ছা মতো মারধর করে। তখন বানু টেবিলের উপর রাখা কায়ালের ছবি দেখে আর জিজ্ঞেস করে এই মেয়েটিকে, সে তো অনেক সুন্দর। তখন নারায়ণ বলে সে তার তৃতীয় ভিকটিম কায়াল, এর কথা সে ভুলে গেছে। বানু বলে সে তো কায়ালকে খুনই করেনি, সে বাকি 3 জনকে খুন করেছে, কিন্তু কায়ালকে সে খুন করেনি। যে কথাগুলো বাইরে বসে ইন্দ্রাও শুনতে পায়।
যে জন্য সে উত্তেজিত হয়ে গেলে কালী কোনো রকমে তাকে বাড়ি পাঠিয়ে দেয়। কিন্তু এখন প্রশ্ন একটাই, বানু যদি কায়ালকে খুন না করে তাহলে কে তাকে খুন করেছে? এই ভেবে ভেবে ইন্দ্রা বাড়িতে গিয়ে কান্না করতে থাকে। তখনই আমরা তার বাড়িতে আরেকটি ছেলেকে দেখি যে তার দিকে তাকিয়ে হাসছিল। কিন্তু সেই ছেলেটিকে সেটা তো আমরা কিছুক্ষণ পরেই জানতে পারবো। দৃশ্য চলে যায় পরের দিন। ইন্দ্রা জেল ওয়ার্ডেনকে টাকা খাইয়ে বানুর সাথে দেখা করতে যায়, কারণ নারায়ণ জানলে কখনোই তাকে বানুর সাথে দেখা করতে দিবে না। ইন্দ্রা এরপর বানুকে জিজ্ঞেস করে সে কেন তার স্ত্রী কায়ালকে খুন করেছে, কিন্তু বানু তখনও বলে সে কায়ালকে খুন করেনি, আর সে যদি তাকে খুন করত তাহলে এর আগে কায়ালের সাথে ঘনিষ্ঠ হতো। যে কথা শুনে ইন্দ্রা রেগে গিয়ে তার পকেট থেকে একটা ব্লেড বের করে আর বানুকে আক্রমণ করতে যায়, কিন্তু বানু উল্টো তাকে ধরে ফেলে। তখনই দায়িত্বরত পুলিশ অফিসাররা এসে তাদেরকে আলাদা করে, আর এই কাজের জন্য কালী ইন্দ্রাকে বেশ বকা দেয়, কারণ আজ তার উপর দিয়ে অনেক বড় একটা বিপদ গেছে। তাই সে ইন্দ্রাকে বাড়ি পাঠিয়ে দেয়। কিন্তু নারায়ণ এই ব্যাপারে জেনে যায় যে ইন্দ্রা বানুর সাথে দেখা করতে এসেছিল। তাই সে ইন্দ্রার ব্যাপারে খোঁজ নিয়ে জানতে পারে যে কয়েক মাস আগে ইন্দ্রা তার বাড়ির মেয়েদের বিরুদ্ধে একটা কেস করেছিল, কারণ তার বাড়ির মেয়েড মাধি তার বাড়ির টাকা পয়সা এবং গয়না চুরি করে পালিয়ে গিয়েছিল। যেটা জানতে পেরে নারায়ণ মাধিকে খুঁজতে যায়, কিন্তু মাধি তো নিখোঁজ ছিল। তাই বাড়ির মালিকের সাথে কথা বলে সে জানতে পারে মাধি অনাথ ছিল এবং সে খুব ভালো মেয়ে ছিল, কিন্তু একদিন নাকি সে তার মালকিনের গয়না নিয়ে পালিয়ে গেছে। এরপর থেকে সে আর কখনো ফিরে আসেনি। এরপর নারায়ণ মাধির ঘর সার্চ করতে যায়, যেখানে সে মাধির একটা ছবিও খুঁজে পায়। সেখানে সেই ছেলেটিরও ছবি ছিল, যাকে কিছুক্ষণ আগেই ইন্দ্রার ঘরে দেখানো হয়। নারায়ণের তখন কিছু একটা সন্দেহ হয়, তাই সে ডগ স্কোয়াডকে ডেকে আনে এবং মাধিকে খুঁজতে থাকে। আর কিছুক্ষণ খোঁজাখুঁজির পরই তারা একটা জায়গায় গিয়ে পৌঁছায়, যেখানকার মাটি খনন করলে তারা একটা কঙ্কাল আবিষ্কার করে। আর পুলিশের সন্দেহ এই কঙ্কালটি ইন্দ্রার বাড়ির কাজের লোক মাধিরই হবে, অর্থাৎ সে কোথাও পালিয়ে যায়নি, তাকে খুন করা হয়েছে। এদিকে ইন্দ্রা যখন ঘুমিয়ে থাকে তখন অদ্ভুত সব শব্দে তার ঘুম ভেঙে যায়। সে শুনতে পায় ড্রয়িং রুমে স্পিকারে গান বাজছে, যেটা শুনে সে আতঙ্কিত হয়ে পড়ে আর ড্রয়িং রুমে গিয়ে স্পিকারটি খুঁজে বের করে আর সেটা ছুঁড়ে ফেলে দেয়। তখন ঘরে আরো শব্দ হতে থাকলে সে ভয় পেয়ে তার পিস্তলটি বের করে আর এদিক সেদিক গুলি ছুটতে থাকে। এরপর চিৎকার করে বলতে থাকে কে তার ঘরে লুকিয়ে আছে। তখন আমরা তার পেছনে সেই ছেলেটিকে দাঁড়িয়ে থাকতে দেখি, যার ছবি আমরা মাধির সাথে দেখেছি। সেই ছেলেটি তখন ইন্দ্রার হাতে একটা লাঠি দিয়ে আঘাত করে তার পিস্তলটি ফেলে দেয়। এরপর সে বিভিন্নভাবে তাকে আক্রমণ করে, কিন্তু ইন্দ্রা তার অবস্থান বুঝে উঠতে পারছিল না। তাই সে চিৎকার করে জিজ্ঞেস করে সে কে আর কি চায়। তখন ছেলেটি মাধির নাম নিলে ইন্দ্রা হা হয়ে যায়। তখন আমাদেরকে কয়েক মাস আগের দৃশ্য দেখানো হয়। মাধি ছোটবেলা থেকেই অনাথ, বড় হয়ে সে বিভিন্ন জায়গায় কাজ করতে থাকে। একদিন সে ইন্দ্রাদের বাড়িতে মেয়েদের কাজ পায়, তখন থেকেই সে এখানে কাজ করতে থাকে। আর যেই ছেলেটিকে আমরা ইন্দ্রার বাড়িতে দেখেছি সেই ছেলেটি হলো বান্দ্রা। সে মাধিকে ভালোবাসে, তাই সে মাধির পিছু পিছু রোজ ইন্দ্রার বাড়িতে যায়। কিন্তু তাকে দারোয়ান সোসাইটিতে ঢুকতে দিবে না দেখে সেই ব্লাইন্ড স্পট দিয়ে সোসাইটিতে ঢুকে পাইপ বেয়ে মাধির সাথে দেখা করতে যায়। বান্দ্রা হসপিটালে নাইট শিফটে কাজ করে, যে জন্য সে দিনের বেলা যেই সময়টা সেটা মাধির সাথেই কাটাতে চায়। কিন্তু মাধি তখন ইন্দ্রার বাড়িতে কাজ করে, তাই সে মাধির সাথে সময় কাটানোর জন্য সবার চোখ ফাঁকি দিয়ে ইন্দ্রার বাড়িতে চলে আসে। মাধি তাকে অনেকবার বারণ করে, কিন্তু বান্দ্রা তার কোনো কথাই শোনে না। সে তাকে ছাড়া থাকতেই পারে না। মাধি যেহেতু কখনো স্নেহ ভালোবাসা পায়নি, তাই বান্দ্রার তার প্রতি ভালোবাসা, স্নেহ এবং যত্নশীলতা দেখে সেও তাকে পছন্দ করে ফেলে। এভাবেই তাদের দিন কাটতে থাকে। তারা একে অপরকে ভালোবেসে ফেলে আর একে অপরের সঙ্গ বেশ উপভোগ করতে থাকে। একদিন রাতে দেখা যায় বান্দ্রা মাধিকে নিয়ে বাজারে যায় একটু কেনাকাটা করার জন্য। তখনই সেখানে একজন পুলিশ অফিসার দেখে তার প্যানিক অ্যাটাক শুরু হয়। সেই অফিসারটি তার কাছে আসে, কিন্তু সে অন্যদিকে চলে যায়। এই সব কিছু বুঝতে না পারা মাধি বান্দ্রাকে শান্ত করার চেষ্টা করে। এরপর তারা বাড়ি ফিরে আসলে বান্দ্রা বলে সে যখন ছোট ছিল তখন সে আর তার মা শ্রীলঙ্কা থেকে রিফিউজি হিসেবে এখানে এসেছিল। এর কিছুদিন পরই তার মা অসুস্থ হয়ে মারা যায়, যে জন্য সে খাবারের অভাবে একটা কাজ খুঁজতে থাকে। তবে সে তখন কোথাও কাজ পাচ্ছিল না, তাই ক্ষুধার তাড়নায় না পেরে সে একটা হোটেল থেকে খাবার চুরি করে, যে জন্য পুলিশ তাকে ধরে নিয়ে যায় আর অনেক মারধর করে। এরপর থেকে সে পুলিশ দেখলেই তার অতীতের কথা মনে পড়ে যায় আর সাথে সাথে তার হাত পা ঠান্ডা হয়ে যায়। যে কথা শুনে মাধি তাকে শান্ত করে আর বলে
সেই সব কিছুই অতীত। সে যেন এসব নিয়ে আর না ভাবে। এখন তার পুলিশকে দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ সে কোনো ভুল করেনি। এই বলে সে তাকে শান্ত করে, আর এটাও বলে যে সে সবসময় তার পাশে আছে। দৃশ্য চলে যায় পরদিন। মাধি কাজে গেলে বানরা আবারও পাইপ বেয়ে তার কাছে আসে, আর সে মাধির জন্য তার মায়ের মঙ্গলসূত্রটাও নিয়ে আসে সেদিন, যা দেখে মাধি অনেক খুশি হয়। আর ঠিক তখনই কলিং বেল বেজে ওঠে। বানরাও তখন চলে যেতে লাগে, কিন্তু সেই সময় বিল্ডিং এর নিচে মানুষজন দাঁড়িয়ে থাকায় সে যেতে পারে না। তাই সে ইন্দ্রার কিচেন রুমের একটা বক্সের ভেতরে লুকিয়ে যায়। এরপরে মাধি দরজা খুললে ইন্দ্রা তাকে বেশ বকা দেয় এত দেরি করে দরজা খোলার জন্য। দেখা যায় ইন্দ্রা খুব টেনশনে ছিল, আর সে খুব রেগেও ছিল, কারণ গত রাতে সে ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ করে অ্যাক্সিডেন্ট করেছে। সেই নিউজ এখন চারিদিকে ছড়িয়ে পড়েছে। তাই সে মাধিকে শেলফ থেকে ড্রিঙ্কের বোতল আনতে বলে। মাধিও তখন সেটা নিয়ে আসে, কিন্তু ভুলবশত তার হাত থেকে সেটা পড়ে ভেঙে গেলে ইন্দ্রা খুবই রেগে যায়, আর তাকে সাথে সাথে একটা চড় মারে, যে যেন মাধির মাথা একটা বুক শেলফে গিয়ে ধাক্কা খায়, আর সে ঘটনাস্থলেই মারা যায়। একেই তো ইন্দ্রার গায়ে পুলিশের ড্রেস, তার উপর মাধিকে মেরে ফেলতে দেখে বানরা ভয়ে কুঁকড়ে যায়। কিন্তু ইন্দ্রা ইচ্ছে করে মাধিকে খুন করেনি, সে শুধু তাকে চড় মারতে চেয়েছিল। কিন্তু রাগের মাথায় কি থেকে কি হয়ে গেছে তা সে নিজেও বুঝতে পারে না। সে তো এবার অনেক বেশি চিন্তায় পড়ে যায়। কিছুক্ষণ পরই দেখা যায় কায়াল ইন্দ্রার জন্য মন্দির থেকে পুজো দিয়ে বাড়ি ফিরে আসে, আর তখন সে এসব দেখে আরো বেশি রেগে যায়। ইন্দ্রা তখন বলে সে যেন চিন্তা না করে, সে সবকিছু সমাধান করবে। সে তো সারেন্ডারও করতে চাইছিল, কিন্তু তখনই কায়াল বলে সে তাকে সারা জীবন জেলে দেখতে চায় না, তাই সে তাকে কিছু একটা করতে বলে। ইন্দ্রা তখন মাধির লাশকে একটা সুটকেসে ভরে, আর গভীর রাতে তারা দুজনে মিলে মাধির লাশ একটা জায়গায় দাফন করে আসে। এদিকে বানরা তো সবকিছু নিজের চোখে দেখে। এসব দেখে তার খুব কষ্ট হচ্ছিল। সে মাধির জন্য কান্না করতে থাকে। তাই সে সিদ্ধান্ত নেয় সে ইন্দ্রার থেকে প্রতিশোধ নিবে। সে চাইলে ইন্দ্রাকে সেই রাতেই মেরে ফেলতে পারত, কিন্তু সে চেয়েছিল তাকে ধীরে ধীরে কষ্ট দিতে। আর এজন্যই সে হাসপাতালের মর্গ থেকে কেমিক্যাল নিয়ে আসে, আর সেটা ইন্দ্রার ড্রিঙ্কসে মিশিয়ে দেয়, যেখান থেকে রোজ একটু একটু ড্রিঙ্ক করতে করতে কেমিক্যালের রিয়াকশনের কারণে ইন্দ্রা অন্ধ হয়ে যায়। আর গত 3 মাস ধরে বানরাও তাদের সাথেই বসবাস করছে, কিন্তু তারা কেউ টেরই পায়নি। আর একদিন সে ইন্দ্রাকে সেই যন্ত্রণা দিতে চেয়েছে যেটা সে মাধিকে হারিয়ে পেয়েছে। তাই সে নিউজ পেপারে বানুর করা খুনগুলোর আর্টিকেল পড়ে, আর সেই প্যাটার্ন অনুযায়ী কায়ালকে খুন করে, যাতে কেউ বুঝতেই না পারে। বানরা আরো বলে সে যখন কায়ালকে খুন করে তখন কায়াল একটুও কান্না করেনি, সে ইন্দ্রাকে ডাকার চেষ্টাও করেনি, কারণ সে জানে ইন্দ্রা তাকে বাঁচাতে পারবে না। আর কায়ালের মৃতদেহ দেখে ইন্দ্রা যে কান্না করেছিল সেটা দেখতে তার অনেক ভালো লেগেছে। এসব কথা শুনে ইন্দ্রা খুবই রেগে যায়, আর বলে সে তাকে ছাড়বে না, সে তার কায়ালকে হত্যা করেছে। এই বলে সে বানরার নিঃশ্বাস এবং তার পায়ের শব্দকে অনুভব করে তার উপর আক্রমণ করে দেয়। তারা তখন একে অপরকে আক্রমণ করতে থাকে, কিন্তু ইন্দ্রা যেহেতু একজন পুলিশ অফিসার তাই সে বানরার উপর ভারী হয়। বানরাও তাকে আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু একটা সময় ইন্দ্রা তাকে ধরে ফেলে আর তার ঘাড়ে একটা কাঠের টুকরো দিয়ে আঘাত করতে যায়, কিন্তু সেই সময় আবার থেমে যায়। সেরপর বানরার উদ্দেশ্যে বলে এই সবকিছু তার রাগের জন্য হয়েছে, এতে কায়ালের কোনো দোষ নেই। আর সে যদি বানরাকে মেরে ফেলে তাহলে কায়াল তার কাছে আর ফিরবেও না। তবে হ্যাঁ, বানরা যদি তাকে খুন করে খুশি হয় তাহলে সে তাকে খুন করতে পারে। এই বলে সে বানরার দিকে সেই কাঠের টুকরোটি বাড়িয়ে দেয়, যা দেখে বানরা খুবই অবাক হয়ে যায়। এরপরে আমাদেরকে কয়েক সপ্তাহ পরের দৃশ্য দেখানো হয়। দেখা যায় ইন্দ্রা এখন ডোনার পেয়ে গেছে, আর তার কর্নিয়ার ট্রান্সপ্লান্টের অপারেশনও বেশ সফলভাবে হয়েছে। সে এখন ভালোভাবেই চোখে দেখতে পায়। তবে সেই বাড়ি ছেড়ে এখন চলে যাওয়ার প্রস্তুতি নেয়, কারণ এই বাড়িতে শুধু তার আর কায়ালেরই স্মৃতি রয়েছে। তাই সেই বাড়ি ছেড়ে চলে যেতে চায়। এখানে থাকলে তার কায়ালের কথা প্রতিনিয়ত মনে পড়বে, যার ফলে তার বেঁচে থাকাটাই হয়তো দায় হয়ে যাবে। তো সে যখন সবকিছু গুছিয়ে চলে যাচ্ছিল তখনই অফিসার নারায়ণ তার সাথে দেখা করতে আসে। নারায়ণ তাকে তার বাড়ির মেয়েড মাধির কথা বলে, যার লাশ তারা খুঁজে পেয়েছে, অর্থাৎ তাকে কেউ খুন করেছে। নারায়ণ ইন্দ্রাকে বলে সে নিশ্চয়ই জানে না যে তার মেয়েডকে কেউ খুন করেছে। যে কথা শুনে ইন্দ্রা বলে না, সে জানে না। নারায়ণ তখন বলে সেই কেসে তদন্ত করছে, এখন তাদের কাছে কোনো শক্ত প্রমাণ নেই, কিন্তু খুব শীঘ্রই সে তা পেয়ে যাবে এবং দোষীকেও শাস্তি দিবে।
অর্থাৎ নারায়ণ খুব ভালো করেই জানতো মাধির খুনের সাথে ইন্দ্র জড়িত আছে, কিন্তু তার কাছে কোনো প্রমাণ না থাকায় সে কিছুই করতে পারছে না। এরপরে ইন্দ্রা বাইরে আসে, তখন বানরাকে দেখে যে দূর থেকে তাকে দেখছিল। ইন্দ্রা তখন সেদিন রাতের কথা ভাবতে থাকে, যখন বানরা তাকে সুযোগ পেয়েও মারেনি, কারণ সে বলেছিল ইন্দ্রার মতো শয়তান এত সহজে মরতে পারে না, তার জীবন নরকের মতো অতিবাহিত হবে, আর সেটা বানরাই করবে। তাই তাকে মরতে হলে সেই পর্যন্ত অপেক্ষা করতেই হবে। বানরাই তাকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দিবে। আর এই দৃশ্যর সাথেই এই গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। অর্থাৎ বানরা এত সহজে ইন্দ্রার পিছু ছাড়বে না, সে তাকে এত সহজে খুনও করবে না। সে তাকে তিলে তিলে কষ্ট দিবে, কারণ সে তার ভালোবাসাকে তার চোখের সামনে শেষ করে দিয়েছে। নিজের ভালোবাসার মানুষের জন্য মানুষ কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে তাই এই গল্পেই ফুটিয়ে তোলা হয়েছে। তবে শেষ পর্যন্ত সেই বানর কি হলো সেটা আর দেখানো হয়নি। হতে পারে এর পরবর্তী পার্ট আসবে, আর সেখানেই এর আরো কিছু রহস্য রিভিল করা হবে, আর সেটা যখনই আসবে তা আমি আপনাদের জন্য এক্সপ্লেইন করার চেষ্টা করব। যাক, এই তো ছিল আজকের গল্প। এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক ডেসক্রিপশন বক্সেই দেয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।